এতক্ষণ পর্যন্ত যা দেখানো হলো সবাই কি ক্লিয়ার? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই। আপনারা একটু রেসপন্স করেন মাঝে মাঝে। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে কারো কোনো সমস্যা নেই। এবার তাহলে কি করা যায়? এবার তাহলে আমরা একটা ওয়েট, আমরা এই কোডটুকু রিমুভ করে দিলাম, স্টাইলগুলো তুলে দিচ্ছি, ক্লাস নেম থাকুক একটা। আর এই ক্লাস নেমটা কিন্তু যে কোনো ট্যাগে ইউজ করা যেতে পারে। আমি যদি চাই যে হচ্ছে এখানে এইচ অর না নিয়ে পি নিব বা হচ্ছে ডিপ নিব, যেখানেই যেই ট্যাগই নিব, শুধুমাত্র এই যে এই চিহ্নর আগে এখানে ক্লাস নেমটা বলে দিব, আর এই ক্লাস নেমটা ধরে আমি যে কোনো সিএসএস অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন আমি ইন্টারনালে এসে আবারও একটা কাজ করতেছি। এখানে হেডিংটাকে ধরি, ডট ACADING, হেডিংকে ধরলাম। ধরার পরে একে বলবো কালার রেইন। এখন দেখেন একটা নতুন সিএসএস এর প্রপার্টি ভ্যালুটা শিখেন, বর্ডার। আমি এখানে বলবো বর্ডার, 2 পিক্সেল সলিড রেন। আমি ব্রাউজারে গিয়ে রিলোডটা দিচ্ছি। দেখেন আমি বর্ডার দেওয়াতে কি হলো, এখানে কি পরিবর্তনটা দেখতে পাচ্ছেন? চারিদিকে একটা বর্ডার চলে আসছে, কিন্তু আমি যেহেতু হেডিংটা ইউজ করছি, সো আমি আগেই বলছিলাম হেডিং এর মানে হচ্ছে পুরো লাইনটা সে নিয়ে নিবে, এই কারণে বর্ডারটাও পুরো লাইন জুড়েই আসছে। তো আমি যদি এটাকে টেবিলের এই পুরো লাইন না করে আমি চাই যদি এই বর্ডারটা শুধুমাত্র এতটুকুতে হবে, তাহলে আমি কি করব? সলিডটা ইয়ে করে দিতে হবে। বুঝি নাই, বলেন আরেকবার। সলিডটা নিছেন, সলিডটা কি সলিড না করব? নিয়ে এখানে উল্লেখ করে দেন কতটুকু নিবেন। না, এখানে না। আমি গতকাল একটা আচ্ছা জিনিস ভাইয়া, দেখাইছিলাম। ডিসপ্লে ইনলাইন করে। ইয়েস ইয়েস, হ্যালো। এটাই শুনতে চাচ্ছিলাম, আমি ডিসপ্লে এটাই শুনতে চাচ্ছিলাম। এখানে আমি আগেই বলছিলাম যে যখন এই পুরো লাইন নিবে, এটাকে যদি আমি যতটুকু টেক্সট ততটুকু লাইনের জায়গা করে নিতে চাই, তখন আমার এখানে করতে হবে ডিসপ্লে ইন লাইন। আমি বলে দেবো ডিসপ্লে ইন লাইন। এখন দেখেন কাজ হয়ে গেছে, হয়েছে। কিন্তু দেখেন একদম টেক্সটের গা ঘেঁষে ঘেঁষে হচ্ছে বর্ডারটা হয়েছে। তো আমি চাচ্ছি বর্ডারটা একটু দূরে হবে। তো এটার জন্য আমি কি করতে পারি? এডিং। প্যাডিং দিয়ে দেই, প্যাডিং 10 পিক্সেল। আমি যদি শুধুমাত্র স্পেস। প্যাডিং 10 পিক্সেল দেই, তাহলে চারিদিক থেকে 10 পিক্সেল পিক্সেল নেবে। দেখেন চারিদিক চারটে থেকে দেওয়ার দরকার নিচে, নাই। কিন্তু উপরে উঠে গেছে। উপরের বর্ডারটা একটু বেশি উপরে উঠে গেছে। আমি এখানে প্যাডিং প্রথমে জবটা নিই। বডি, বডির মার্জিন 0, প্যাডিং 0 করে নিলাম। এইখানে আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, যদি চাই যে উপর থেকে একটু নিচে নামাবো, এর জন্য আমরা কি করতে পারি কেউ বলেন তো? উপর থেকে নিচে। কি ব্যাপার?
এখানে মার্জিনটা কাজ করছে না। আমরা এক কাজ করি, এখানে H1 না দিয়ে এখানে করে দেই div, এখানে একটা ফন্ট সাইজ দিয়ে দেই। আচ্ছা, আপনারা কি লেফট সাইডের বর্ডারটা দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটা আমার একটা মেবি জুমের স্ক্রিন দাগ মিশে রেকর্ডারের কারণে। গেছে। এই জুমের স্ক্রিন শেয়ারের কারণে আমার উপরে অন্য একটা বর্ডার পড়ে আছে। আমি যদি এই ডিফটাকে, এখানে দেওয়া আছে প্যাডিং 10 পিক্সেল, দেখেন একটা জিনিস, সমস্যায় পড়লে আসলে নতুন কিছু শিখতে পারবেন এভাবে। যখন ডিসপ্লে ইনলাইন দিলে এই মার্জিন টপ কাজ করে না। আমি শুধু ইনলাইন দিলে দেখেন যে মার্জিন টপটা কাজ করতেছিল না। মার্জিন দিলে চারিদিকে হওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র বাম দিক থেকে সরতেছিল। যখন আমি এটাকে ডিসপ্লে ইনলাইন সাথে এই হাইফেন দিয়ে ব্লক করে দিলাম, তখন এটা কি করলো, চারিদিকে কাজ করলো। অর্থাৎ যখন শুধু ইনলাইন দিয়ে কাজ করবে না, তখন হাইফেন দিয়ে ব্লক করে দিবেন, ইনলাইন ব্লক। এখন দেখেন সুন্দর কাজ করতেছে। এখন আমি যদি এই বর্ডারের আয়তনটা বাড়াতে চাই, মানে আরো মোটা করতে চাই, তখন কি করব? এখানে বলে দিব 2 পিক্সেল বলা আছে, এই জায়গায় যদি বলে দেই 5 পিক্সেল, দেখেন এই বর্ডারটা হয়ে যাবে 5 পিক্সেল। হয়েছে। এইবারে আমি একটা কাজ করি, আমি চাচ্ছি এইখানে যে দেখাচ্ছে যে একটা বর্ডার, আমি যখন মাউসটা এর উপর নিব তখন সবকিছু চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে, কালার টালার চেঞ্জ হয়ে যাবে। মাউসটা যখন এর উপরে নিব তখন চেঞ্জ হবে, মাউসটা সরায় ফেললে আবার অন্যরকম হয়ে যাবে। যেমন আমি দেখেন এখানে মাউসটা নিলে কি হচ্ছে, এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া দেখ। দেখেন এর উপরে যখন আমি মাউস নিচ্ছি তখন মাউসের ওর নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হয় হোভার। তো আমরা যদি এখন সিএসএস এ হোভার ইউজ করি, এখানে হোভার ইউজ করার সিস্টেম হচ্ছে, আমি এখানে লিখি, প্রথমে সরি প্রথমে এই যে ক্লাসটাকে ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এরপরে কোলন দিয়ে বলবো হোভার, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন কি হবে, আমি এর মধ্যে যেই যেই স্টাইলগুলো দিব, এই স্টাইলগুলো আমি এর উপরে মাউস নেওয়ার পরে অ্যাপ্লাই হবে। এখানে যদি আমি বলি কালার রেড, দেখেন এখানে আমি কালার রেড বলছি, কিন্তু কালার কিন্তু রেড হয় নাই। আমি যখন মাউসটা এর উপরে নেব তখন সে রেড হবে, আবার সরাই নিলে সে চলে যাচ্ছে। যতক্ষণ এর উপর মাউস থাকবে ততক্ষণ সে রেড থাকবে, মাউসটা যখন সরাই নিব তখন সে আবার পূর্বের অবস্থায় চলে যাবে। অর্থাৎ সব সময় অ্যাপ্লাই হয়ে থাকবে এই হেডিং এর যে স্টাইলগুলো দেওয়া আছে এগুলো। যখন আমি এর উপরে মাউস নিব তখন এই হোভারের মধ্যে দেওয়া স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। তো এখানে আমি যদি বলে দেই ব্যাকগ্রাউন্ড গ্রিন,
তাহলে দেখেন কি হয়, আমি যখন এর উপরে মাউস নিয়ে আসবো তখন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে গ্রিন আর কালারটা হয়ে যাচ্ছে রেড। এটাকে হ্যাশ এফএফএফ দেই, এটার মানে হচ্ছে সাদা। এবার যদি আমি সেভ করে এখানে একটা রিলোড দেই, দেখেন বুঝতে পারছেন? জি ভাইয়া। কেমন লাগতেছে হ্যাঁ এগুলো ভাইয়া, দেখতে? বুঝতে পারছি, ভালো লাগছে। আচ্ছা, এটা হলো হোভার। এখন আমি এখানে যত স্টাইল ইচ্ছা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি যদি বলে দিই ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিলাম 100 পিক্সেল, তাহলে কি হবে বলেন তো? এখানে সাইজ কিন্তু চেঞ্জ হয় নাই, কি হবে এখন? আপনি যখন মাউস দিয়ে ক্লিক করবেন তখন চেঞ্জ হবে, বা মাউস যখন ওর উপর নিয়ে যাবেন তখন চেঞ্জ হবে। হুম, আমি যখন এর উপরে মাউসটা নিয়ে আসবো তখন এর সাইজ বড় হয়ে যাবে। দেখেন, বুঝতে পারছেন সবাই? মানে আমি এখন এখানে যেই যেই স্টাইল অ্যাপ্লাই করব সবকিছুই হবে। তো আমি এটা তুলে দিলাম। তুলে দিয়ে আমি এখানে আরেকটা প্রপার্টি ইউজ করি, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা আসলে কি? মাইক্রোসফট ওয়ার্ড, অফিস এগুলো ইউজ করছেন কয়জন? জি আমি ভাইয়া। ভাইয়া। সবাই ইউজ করছেন? জি ভাই সব। জি করছি। আচ্ছা, আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, দেখেন আমি এখানে কিছু একটা লিখতেছি। ধরেন এটা লিখলাম, আমি যদি এটার ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট স্টাইল, তাহলে কি করব আমি? ফন্টে গিয়ে ফন্ট চেঞ্জ করে দেবো। এখানে এসে আমি আলাদা একটা স্টাইল দিয়ে দিতে পারি, এই তো। এখান থেকে যদি এরিয়াল ব্ল্যাক জি। দিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখেন, ওখানে ফন্টের ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে এই কাজটাই করে থাকে হচ্ছে এই ফন্ট ফ্যামিলি। এখানে যদি আমি ফন্ট ফ্যামিলি দিয়ে ফন্টের নামটা দিয়ে দেই, সেই ফন্টটা এখানে কিন্তু ভাই অ্যাপ্লাই হয়ে এটা যাবে। এখানে আমি আমি খালি এখানে ট্রাই আমি বলে করছিলাম, দিয়েছি বুঝতে তাহমা, পারছি মানে না। তাহমা ফন্টটা এখানে অ্যাপ্লাই করো কখন, যখন আমি এটা হোভার করব। তো আমি এখানে হোভার করে দেখি, রিলোড দেই, ব্রাউজার কোথায়, এখানে যদি এখানে যদি আমি মাউসটা নিয়ে যাই, এই এম এর দিকে তাকান, খেয়াল করেন, এখানে ফ্রন্টটা চেঞ্জ হয়ে অন্য একটা হয়ে যাচ্ছে। এখন দেখেন এম এর মাথাগুলো কিন্তু টানা টানা, চোখা। কিন্তু এর উপর যখন আমি হোভার করতেছি তখন দেখেন ডিজাইন চেঞ্জ, মানে ফ্রন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে হোভারে না দিয়ে এটা যদি এখানেও দিয়ে দেই, তাহলে দেখেন এখানে যদি বলে দিই তাহমা, তাহলে দেখেন আগে থেকেই চেঞ্জ, প্রথম থেকেই চেঞ্জ। বুঝতে পারছেন সবাই? এইবারে একটা জিনিস খেয়াল করেন, আমি এর উপর মাউস নিলে সাথে সাথে কালারটা আসতেছে, সরালে সাথে সাথে চলে যাচ্ছে। এই জিনিসটা যদি একটু স্লো মোশনে আসতো, স্লো মোশনে যেত, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো, রাইট? এটার জন্য আমরা কি করব, এই হোভারে এসে এখানে বলবো ট্রানজিশন। ট্রানজিশন এখানে যদি 1 সেকেন্ড দেই, দেখেন আমি এর উপর মাউস নিলে 1 সেকেন্ড ধরে এই কালারটা আসতেছে। এটাকে যদি আমি এখান থেকে তুলে 3 সেকেন্ড দেই, দেখেন কি হয়। এর উপর মাউস নিয়ে আসলাম, ঠিক 3 সেকেন্ড লাগবে এটা আসতে, এই কালারটা আসতে। ক্লিয়ার সবাই? কিন্তু এত সময় লাগলেও আবার হবে না, এই জন্য আমি কি করব,
0.5 দিলাম। দেখেন এবার একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু আসার সময় স্লো মোশনে আসতেছে, কিন্তু যাওয়ার সময় কিন্তু স্লো মোশনে যাচ্ছে না, কেননা আমি শুধুমাত্র হোভারে দিয়েছি এটা। এখন আমি যদি চাই যে যাওয়ার সময়ও ওটা ঠিকভাবে যাবে, তখন আমি এটা এইখানেও দিয়ে দিতে হবে ট্রানজিশন ইফেক্টটা। যদি এখানে দিয়ে দেই, তাহলে দেখেন এটা আসার সময়ও ঠিকভাবে, যাওয়ার সময় ঠিকভাবে, স্লো মোশন। সবাই বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। মাঝে মাঝে হারায় যাচ্ছেন কোথায় সবাই? মাইক্রোফোন মিউট করা থাকছে তো। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে জিজ্ঞেস করলে অ্যান্সার দিবেন। বুঝতে পারছেন তো সবাই নাকি? জি আলহামদুলিল্লাহ। ঠিক হ্যাঁ আছে, ভাইয়া। তাহলে এতটুকু হলো। এইবারে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এটা অনেকদিন থেকে করি নাই, তারপর একটু দেখি কাজ করে কিনা। রোটেট 500, কাজ করে নাই। দেখেন কি হচ্ছে এবার। পাগলা হয়ে গেছে। ভাইয়া রোটেট করতেছে। মজা লাগতেছে এগুলো শিখতে। হ্যাপি ব্যাপার তো ভাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে রিয়াকশন দিয়েন, তাহলে শেখাতেও মজা পাবো আমি। ভাই, এটা দেখে মজার চাইতে জাহাঙ্গীরের কথাই বেশি ভালো লাগছে। আমার কথা আপনি নিজে আগে কিছু বললো না, পাগলা হয়ে গেছে না কি বললো? ঠিক আছে। আমার ভালো লাগছে। আচ্ছা, এইখানে দেখেন আমি রোটেটে যত ডিগ্রি বলে দিব সে তত ডিগ্রি রোটেট করবে। যেহেতু এখানে ট্রানজিশন ইফেক্ট দেওয়া আছে, এই জন্য সময় নিয়ে এসে ঘুরতেছে। কিন্তু যদি ট্রানজিশন ইফেক্ট না দেওয়া থাকে তাহলে অটোমেটিক ঠাস করে ঘুরে যাবে। তো এটা আপনারা না দিয়ে দেখবেন, দিয়ে দেখবেন এই রোটেট গুলো করে করে। এখানে আমি যদি এখানে করে দেই 90, দেন যদি সেভ করে দেই, দেখেন কি হয়, 90 ডিগ্রি করতেছে। আমি যদি এটাকে করে দেই 180, ভাইয়া, এটা না ঘুরে দাঁড়িয়ে থাকবে না? কথা আটকে আটকে আসতেছে। কি বলছিলাম যে এটা তো ঘুরছে তাই না? হুম, আমি একদম অ্যাঙ্গেল করলাম, অ্যাঙ্গেলই থেকে গেল। বুঝি নাই। এই যে রোটেট হচ্ছে না, হুম, মাউস সরানোর পরে তো এটা আবার ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা ঠিক হবে না, ওইরকমই থাকবে। ওরকমই থাকবে, ওইটা করতে হলে আপনার হোভার ইউজ করা যাবে না। আপনার যদি হোভার না ইউজ করেন তাহলে এটা অটোমেটিক ঘুরে থাকবে এরকম, এমনিতেই ঘুরে থাকবে। আপনি যদি চান যে না আমি প্রথমবার হোভার করলে এটা ঘুরবে তারপরে আর ঠিক হবে না, এটার জন্য তখন আবার আবার হচ্ছে এক্সট্রা জাভাস্ক্রিপ্ট, অন্য অন্য ল্যাঙ্গুয়েজে যেতে হবে, তখন ওগুলো অ্যাড করতে হবে। তো এটা অনেক অ্যাডভান্স লেভেলের, আপাতত এতটুকু শিখেন। আর এই রোটেট এগুলোর প্রয়োজন হবে না আপনাদের, তারপরও শিখে রাখতেছি আমি একটু, যাতে আপনারা একটু অ্যাডভান্স হতে পারেন। এই রোটেট করা, তারপরে এত বিস্তারিত এগুলোর প্রয়োজন হবে না আপনাদের। তারপরও প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো শিখলে দেখবেন কোথাও কোনো না কোনো সময় কাজে লেগে গেছে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন। আমরা যখন আহ, অনেক ওয়েবসাইটে ঢুকি তখন দেখা যায় যে এই যে আপনি যেমন একটা নামকে এইভাবে রোটেট করলেন, তো এখানে না একটা জিনিস দেখা যায় যে মানে কাঁপতে থাকে, যেমন ওয়েলকাম বা এখানে ক্লিক করো, এরকম যে অপশন গুলো থাকে ওগুলো না কাঁপতে থাকে, তো ওগুলো কি এনিহাও হোভার দিয়ে ডিগ্রি সেট আপ করে করে? হ্যাঁ ওগুলো আসলে হোভার দিয়েই করা থাকে, কিন্তু আরো অনেক jQuery প্লাগইন ট্যাগিন আছে, ওগুলো অ্যাড করে দিলে দেখা যায় যে এই যে বাটনটা, দেখবেন যে বাটনটা হচ্ছে বড় হচ্ছে, ছোট হচ্ছে, কন্টিনিউ এরকম হতেই আছে। ওগুলা হচ্ছে, হ্যালো আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যায়।
ওইগুলা হচ্ছে CSS3 অ্যাডভান্স ইফেক্ট। ওগুলার কিছু কিছু ভিডিও আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করব। কোড গ্রিডের ইউটিউবে কোড গ্রিডের একটা চ্যানেল সাবস্ক্রিপশন আছে, ওগুলাতে অ্যাডভান্স CSS3 অ্যানিমেশন, শিমারিং, ব্লারিং এগুলো আছে, আপনি হয়তো খেয়াল করেছেন। ঠিক আছে, ওগুলা অ্যাডভান্স CSS3 এই ওখানে ইফেক্ট অনেক গুলার কথা অ্যাডভান্স বলছেন। ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবেন, আরো আরো বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, ওগুলো আপনারা ওখান থেকে দেখতে পাবেন। আবার পরে তো আপনাদের ওয়ার্ডপ্রেস শেখানো হবে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইজিলি এগুলো করে ফেলতে পারবেন। তো ওগুলো পরের ব্যাপার। আচ্ছা, ওকে, প্লিজ কন্টিনিউ। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা এই রোটেটের অপশনটা তুলে দিচ্ছি, এটার প্রয়োজন নেই, জাস্ট দেখানো হলো। এবার আমরা আরেকটা জিনিস দেখি, যে আমরা যে বর্ডারটা ইউজ করছি, এই বর্ডারটা যদি কোনাগুলো একটু যদি রাউন্ডেড হতো, একটু যদি বাঁকানো হতো, তাহলে মনে হয় সুন্দর হতো। এটা করার জন্য আমরা যা করব তা হচ্ছে, এখানে আসব, এই হেডিং এর ক্লাসে আসব, এখানে এসে বলবো বর্ডার রেডিয়াস, দিয়ে বলবো এখানে সাপোজ দিয়ে দিলাম 10 পিক্সেল। দেখেন কিছুটা রাউন্ডেড হয়েছে। আমি যদি এটা আরো বাড়াই দেই, দেখেন কোণাগুলো আরো রাউন্ডেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখানে চাইলে আপনারা পার্সেন্ট ইউজ করতে পারেন। আমি যদি এখানে 50% করে দিই, তাহলে দেখেন কি হয়। সেভ করে নিন, দেখেন অনেক বেশি হয়ে গেছে, এত প্রয়োজন নেই। তো আমরা এটা ব্যবহার না করে পিক্সেলটাই ব্যবহার করব। সাপোজ দিলাম 40 পিক্সেল। আমরা এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি যে 40 পিক্সেলে এরকম রাউন্ডেড হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই পাশে একটু বেশি রাউন্ডেড হবে, এই পাশে একটু কম রাউন্ডেড হবে, এইভাবে করতে। তো এটার জন্য আমরা এখানে 40 পিক্সেল দেওয়া আছে, একটা স্পেস দেব, দিয়ে এখানে আবার বলে দেব 20 পিক্সেল, মানে এক পাশে হবে 40 পিক্সেল, আরেক পাশে 20 পিক্সেল। দেখেন এই পাশে আর এই পাশে হয়েছে 40 পিক্সেল, এই পাশে আর এই পাশে হয়েছে 20 পিক্সেল। তো সেম ভাবে যে ঘড়ির কাঁটার মতো ঘুরে যেভাবে বলছিলাম, এইভাবেও করা যাবে। ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এই স্টাইলে, যে প্যাডিং মার্জিন যেভাবে দেন, এইভাবে দিলেও হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আর যদি এগুলো না দেন, তাহলে চারিদিকে একরকম কাজ করবে। হ্যালো ভাইয়া। বলেন। ভাইয়া আমার না মানে ল্যাপটপ বন্ধ হয়ে গেছিল, আমি আবার ওপেন করছি, তো আপনি এতক্ষণ যেটুকু বললেন আমি শুনি নাই, লাস্ট 1 মিনিট। আচ্ছা, আমি এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এই কোণাগুলো রাউন্ডেড করে কিভাবে। ওকে ভাইয়া, এটা আমাকে আরেকবার একটু বলেন। এই কোণাগুলো রাউন্ডেড করার জন্য আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। এটা করে দিছি 40 পিক্সেল। ওকে এখানে আমরা পার্সেন্টেজও ইউজ করতে পারি। তো পার্সেন্ট দিয়ে দেখবেন আপনি কি হয়, কত পার্সেন্টে কতটুকু বাঁকা হয় দেখবেন। এখানে 10 পিক্সেল 20 পিক্সেল দিয়ে দেখবেন। দেন মার্জিং প্যাডিং এ যেভাবে আমরা হচ্ছে এই ঘড়ির কাঁটার মতো একটা রুলস ইউজ করছিলাম, ওইভাবে করতে পারি। এখানে 20 পিক্সেল, 10 পিক্সেল, 5 পিক্সেল, এভাবে দেখেন এক এক সাইডে এক এক রকম রাউন্ডেড হয়েছে। এভাবে করলে নিজের মতো করে ম্যানুয়াল করে নেওয়া যায়। আবার যদি চান না চারিদিকে সমান থাকবে, তাহলে জাস্ট একটা বলে দেবো, এখানে 40 পিক্সেল হোক 30 পিক্সেল হোক, সেটা বলে দিলে সে রাউন্ডেড করে নেবে সেই হিসাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইটা সবাই বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাইয়া। আপনারা করতে পারবেন এই বাটনটা?
আপনারা ক্লাসের ইউজ ওগুলো হোমওয়ার্কে দিব আমি। আপাতত শুধুমাত্র এই বাটনটা তৈরি করেন সবাই। এই বাটনটা তৈরি করবেন, একটা বর্ডার থাকবে, আমি যেভাবে করছি সেম টু সেম করবেন। আপনারা টেক্সটটা আলাদা দিতে পারেন, নিজের নাম দেন বা অন্য কিছু দেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, করেন। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার দিয়ে করেন, স্ক্রিনটা শেয়ার দেন। অনিন্দিতা আপু, আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে করেন। ওকে ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমি কি একটা নিউ পেজে করব? আপনার ইচ্ছা, একটা নতুন পেজে করেন, একটা ফ্রেশ পেজ নেন। আমি মাইক্রোফোনটা মিউট রেখে আপনাদের কাজ দেখতেছি, আপনারা করেন, দেখছি আমি। হ্যালো, মোহাম্মদ হাসান, আপনি প্রেজেন্টেশন করছেন? হ্যালো, আচ্ছা, মুন্নি মজুমদার, এটা কে? মুন্নি মজুমদার, আপনি স্পিকারটা অফ করেন। আমি বিডি থেকে বলছিলাম। মুন্নি মজুমদার, আপনি আমার শুনতে পাচ্ছেন? আসাদুল্লাহ গালিব, জি শুনতে পাচ্ছি। আপনি কি এই ব্যাচের স্টুডেন্ট? আমি বিডি থেকে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আপনাদের ক্লাস মনিটর করতে আসছি। আচ্ছা, ঠিক আছে। দেখুন গালিব, কয়জন প্রেজেন্ট আছে। জি স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? ও হ্যাঁ, মুন্নি আচ্ছা, মজুমদার কি পরিচয় দিলেন আমি শুনতে পাইনি। জি তাহসিন আনোয়ার স্যার, আমি হচ্ছে আপনাদের ক্লাস মনিটর দেখে আসছি। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পেরেছি। যে আমি হোস্ট দেখে কনফিউশন হয়ে গেছি, ওই জন্য আপনাকে ফার্স্টে আপনাকে নক করছি, বাট আপনার হোম রেসপন্স আসেনি, তাই আমি ভাবছি গালিবনিকে হোস্ট এখানে ট্রেনার নাকি। So, স্যার পার্টিসিপেট এত কম কেন? মাত্র 4 জন। আপনার কাছে কি পুরো লিস্টে সবাই আছে এখানে? আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আটকে আটকে আসতেছে। কি এই যে পার্টিসিপেট কি লিস্টে সবাই আছে এখানে? লিস্টের সবাই নেই, তবে এটা প্রথম থেকেই কম, পার্টিসিপেন্ট কম এখানে।
সর্বোচ্চ দেখা যায় 10 জন কি 12 জন, এর বেশি হয় না। আচ্ছা, কন্টিনিউ করেন আপনি। ঠিক আছে। ভাই শুধু এই এই অংশটুকু করব? হ্যাঁ, এই অংশটুকু করবেন এখন আপনি। আপনি HTML দিয়ে করবেন, প্লাস ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারেন বা এক্সটার্নাল সিএসএস দিয়ে হোক, আপনি করেন যেভাবে হোক অতটুকু আমাকে করে দিবেন। হেডিং ব্যবহার করার দরকার নাই, আপনি ইয়ে ব্যবহার করেন, ডিভ নেন, ডিভ নিয়ে করেন। ভাই আমি টেক্সটটা কি ডিভির ভিতরে লিখবো? হ্যাঁ, ডিভের ভেতরে ডিভ ট্যাগটা শুরু শেষ করে নেন প্রথমে। যে ট্যাগ শুরু করবেন সেটা আগে শেষ করবেন, তাছাড়া পরবর্তীতে ও ক্লোজ ও, করতে মনে থাকবে না। হ্যাঁ ভাই। এর মধ্যে একটা টেক্সট নেন। করেছি ভাই, এখন কি আমি সিএসএস নিয়ে? এবার সিএসএস নিয়ে স্টাইল দেওয়া শুরু করেন। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, এখানে আবারও দেখানো হচ্ছে, আপনারা খেয়াল করেন, দ্বিতীয়বার আবারও দেখানো হচ্ছে একই জিনিস। আচ্ছা, আপনি স্টাইল এখানে নিচ্ছেন কেন? এটা হেডের মধ্যে নেবেন। এখানে নিলে কাজ করবে, কিন্তু কিছু কিছু সময় ঝামেলা করতে পারে। আপনি হেডের মধ্যে নেন, টাইটেলের পরে। আর ইন্টারনাল না করে আপনি এক্সটার্নাল সিএসএস করেন, এক্সটার্নাল। সবসময় এক্সটার্নাল সিএসএসটাই করতে চেষ্টা করবেন। একটা ফাইলের মধ্যে যখন অনেক ওকে। কোড হয়ে যাবে, তখন আপনার একটা হিজিবিজি অবস্থা দাঁড়ায় যাবে। অন্য ডেভেলপার যখন এই কোডটা দেখবে, তখন তার বোঝা কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। তবে কিছু কিছু কাজ থাকে যেখানে ইন্টারনাল বা এক্সটার্নাল কাজ সিএসএস করা যায় না। যেমন ইমেল সিগনেচারে যদি কখনো কাজ করেন, তখন আপনার ওখানে এক্সটার্নাল বা ইন্টারনাল সিএসএস করতে পারবেন না, ওখানে সবগুলো কাজই ইনলাইন সিএসএস এ করতে হবে। ওগুলো এখনো আসে নাই, ওগুলো আসলে সব বিস্তারিত বলে দেওয়া হবে, সমস্যা নাই, আপনি করেন। ওকে ভাইয়া। আপনি একটা কাজ করেন, ডিভ আরেকটা ডিভ নেন, হ্যাঁ ভাইয়া এইচটিএমএল বলেন। এ আরেকটা ডিভ নেন, নিয়ে সেখানে আরো একটা নাম রাখেন, কিন্তু স্টাইলগুলো করবেন শুধু প্রথমটাতে, দ্বিতীয়টাতে স্টাইল নেওয়া যাবে না। এখানে আরো সেই একটা ডিভ ডিভিও নেন। কি সেম নাম রাখ? হ্যাঁ, এখানে আরেকটা ডিভ নেন। ক্লাস নেম কি দিবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু ডিভ আরেকটা থাকতে হবে, এটা হলো কথা। শেষ করেন, একটা নাম দেন, কিছু একটা লিখেন ওখানে। এবার বাটন বলেন বা স্টাইলগুলো অ্যাপ্লাই করবেন শুধু প্রথম ডিভে, দ্বিতীয়টাতে অ্যাপ্লাই হওয়া যাবে না। এবার এটা সেভ দিয়ে সিএসএস করতে শুরু করেন। সেকেন্ড ব্র্যাকেট ওইটা ওই উপরের লাইনই থাকবে, প্রথমটা উপরের লাইনই থাকবে। হুম, এবার এন্টার দেন। মাঝ শেষেরটা থাকবে নিচের লাইন। হ্যাঁ, এর মাঝে এখন কোড করবেন, একটা ট্যাব দিয়ে করেন।
ক্লাস তো নেই নাই ভাই। এখন আপনি কিভাবে করবেন করেন, ক্লাস নেবেন না আইডি নেবেন সেটা আপনার ইচ্ছা। বাকিরা সবাই করতেছেন? আচ্ছা গালিব, জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার এই ব্যাচে স্টুডেন্ট কতজন, আমি আর আপনি বাদতে? স্যার স্টুডেন্ট হচ্ছে, আমি একটু হাজিরা শিখি। 4 জন। এখন আছে 4 জন। ইন টোটাল এর গতকালকে কতজন ছিল? গতকালকে মনে হয় 5-6 জন এরকমই স্যার, আমি দেখতেছি দাঁড়ান এক মিনিট। আর আপনার গ্রুপে কতজন আছে? গ্রুপে আছে আচ্ছা আপনার ক্লাস করান, আমি বুঝতে পারছি হিসাব। আমি দেখি স্যার গ্রুপে কতজন আছে। ক্লাস করান, ক্লাস করান, ক্লাস করান। ওকে স্যার। স্যার স্টুডেন্ট প্রথম থেকে এত কম কিভাবে আসলে? ওটাই তো বুঝতেছি না, দেখি কথা বলি আমি। ওকে স্যার। আচ্ছা আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে এই ক্লাস নেম গুলো প্রথমে সংখ্যা দিয়ে শুরু করবেন না, কোনো একটা টেক্সট নাম দিবেন, প্রথমে সংখ্যা দিবেন না। শেষে দিতে পারেন কিন্তু প্রথমে দেওয়া যাবে না। হ্যাঁ, C1 C2 এটা দিতে পারেন। ভাই এখন ঠিক আছে? হুম হুম। একটা করে স্টাইল অ্যাপ্লাই করে প্রথমবার একটু রান করে দেখবেন কাজগুলো করতেছে কিনা। তাছাড়া দেখা যাবে শেষ পর্যন্ত সব কাজ করে নিয়ে বসে আছেন কিন্তু কিছুই কাজ করতেছে না, ছোট্ট একটা ভুলের জন্য। এতটুকু একবার রান রান করে দেখবেন যে কাজ করে কিনা। তাহলে যদি না করে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ভুলটা তাহলে এতটুকুর মধ্যেই আছে। HTML ফাইলটাও সেভ করে নেন, সেভ করেন নাই আপনি? নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে Ctrl+S দেন, ওটা সেভ হয় নাই। এবার রান করেন এই ফাইলটা। ভাই এটা তো রান হবে না কারণ আমি লিংক আপ করি নাই। এটার জন্য আমি আরো বেশি করে বলছি যে রান করেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন, এবার লিংক আপটা করান তাহলে। বুঝেই তো গেছেন। স্ক্রিন শেয়ার স্টপ হয়ে গেল কেন? নেটওয়ার্কের প্রবলেম। আপনার তো স্টপ হয়ে গেছে দেখছি। ভাইয়া মেবি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তাহলে আপনি আবার স্টপ দিয়ে শেয়ার আবার দিচ্ছি। নতুন করে শেয়ার দেন।
ভাই এখন কি দেখা যায়? দেখা যাচ্ছে। ওকে, কেন হলো এরকম? কি জানি। ইয়ে করে দাও তো, খুলে দাও তো। এত কষ্ট না করে আপনি ওই ফাইলটা সরাসরি ডাবল ক্লিক করে রান করলেই হয়ে যায়। মিনিমাইজ করেন, করে দেখেন কোথায় আছে ওই ফাইলটা, নিউ ওয়ান। এই তো। এবার স্টাইলগুলো দেন। আচ্ছা, ভাইয়া আমি কি মিউট করব? কেন? হ্যালো, মিউট করতে হবে না, আপনি কাজ করেন। বাইরে থেকে আওয়াজ আসতেছে। ওকে। ওই সে প্রয়োজন মনে করলে আমি আপনাকে মিউট করে রাখবো, সমস্যা নেই, আপনি কাজ করেন। আচ্ছা ভাইয়া, বর্ডার দেখালো না কেন? আপনি কি লিখছেন? বর্ডার 2, কিন্তু এটা তো ঠিক হয় নাই। বর্ডার 2 পিক্সেল হবে, পিক্সেলটা বলে দিতে হবে। এইভাবে না, এইভাবে না, পিএক্স, পিএক্স এর সরি, মানে পিক্সেল। 3x। তারপরও নাও আসতে পারে, আপনি যান একটু রিলোড দেন, দেখি কি অবস্থা দাঁড়ায়। আসে আসেনি? নাই। আপনার ওখানে যান, আবার যান ওখানে কোডে গিয়ে 2 পিক্সেলের পরে লেখেন সলিড। এখানে বর্ডারের বিভিন্ন স্টাইল থাকে, তো তো এখানে সলিড স্টাইলটা অ্যাপ্লাই করা হবে, এজন্য সলিড বলে দেন, সলিড। এইবার হচ্ছে স্পেস দিয়ে কালারের নামটা বলে দেন, গ্রিন লেখেন স্পেস দিয়ে। হুম, এবার সেভ দিয়ে ওখানে যান, রিলোড দেন। আসছে? হ্যাঁ ভাইয়া, আসছে। এখন বাকি স্টাইলগুলো অ্যাপ্লাই করেন। ডিসপ্লে, ইনলাইন, ইনলাইন, ফুল ডিসপ্লে, ইনলাইন। এইসব আওয়াজ কি জন্য হচ্ছে, আমি তো এগুলোই বুঝি না। কোথা থেকে আসতেছে এই আওয়াজ? ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বাইরে মাইকিং হচ্ছে। ও, আচ্ছা, আপনি কাজ করেন।
আপনি কাজ করতে থাকেন। আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। উনি এখানে নোট স্টাইল সিএসএস কেন স্যার এখন শুনতে পাচ্ছি না আপনাকে আবার। হ্যালো। এবার শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, এবার শুনতে পাচ্ছি। বলছি যে উনি স্টাইল ডট সিএসএস ওই ডিফল্ট নোটপ্যাডে কেন করতেছেন, এই নোটপ্যাড প্লাস প্লাসে কেন ইউজ করছেন না? আপনি এটা নোটপ্যাড প্লাস প্লাসে অন করেন, আর ওই যে এই হোয়াইট স্পেস গুলো দেন নাই মাঝখানে, ওই যে ট্যাব দিতে বলছিলাম, আপনি আগে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে অন করেন এই স্টাইল ডট সিএসএস টা। সেভ দিয়ে নেন, সেভ দেন, সেভ দেন। উপরে দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আছে। হুম, এখানে এই যে কালারের সামনে একটা ট্যাব দেন, তারপরে বর্ডারের সামনে, ডিসপ্লের সামনে, এই সবগুলো সিলেক্ট করে একটা ট্যাব দেন। হুম, অ্যালাইনমেন্টটা হবে এরকম। একটা ট্যাব আপনি মনে হয় ডাবল দিছেন। আচ্ছা, করেন করেন। এবার ঠিক আছে, নিচেরটাও দেন। আচ্ছা ভাইয়া, হুম, বলেন। আমি ওই যে অংশটাকে ইনলাইন ব্লক দিয়ে কাজ করেছি, ওই জায়গাটাকে যদি আমি মানে অন্যান্য সাইড থেকে একটু সরাতে চাই, যেমন এটা তো পুরো লেগে গেছে, এইটা কি করতে হবে এটা আমি ভুলে গেছি। ভিতর থেকে প্রসারিত করতে হলে কি করতে হয়? মার্জিন না প্যাডিং? ভিতর থেকে প্রসারিত করতে প্যাডিং। হুম, তো ইউজ করেন। একটু দ্রুত কাজ করেন, যদি আজকে সম্ভব হয় আমি নেভিগেশন বারটাও দেখাই দিচ্ছি আপনাদের আজকে। ওখানে না, ওখানে না, এই স্টাইলটা নিচে নিতে হবে, ওভার স্টাইলটা। মানে ওই ডিফল্ট ভাবে ওই যে সিএল এর যেই C1 এর যেই স্টাইলগুলো দিয়েছেন ওগুলো ওইভাবেই থাকবে, নিচে আরো একটা C1 নিয়ে সেটার সাথে দিতে হবে হোভার। ওকে।
আপনার ওখানে যে কোলনটা রয়ে গেছে কোলনটা তুলে দিন। আচ্ছা জি ভাই। আর আপনি যেটা করতেছিলেন এটা পরবর্তীতে আপনি নিজে নিজে করে দেখবেন কি হয়। কি করছি না, ও আচ্ছা মানে ওই C1 হোভার যুক্ত করে। হ্যাঁ, ওখানে হোভার দিয়ে দেখবেন কি হয়। ভাইয়া রোটেট করতে চাইলে কি ইউজ করবো, ট্রান্সফর্ম? ওটা ট্রান্সফর্ম আপনার রোটেট করতে হবে না, আপনি জাস্ট ইয়েটাই করেন, রোটেট ছাড়াই করেন। আপনার ওই যে কোণাগুলো রাউন্ডেড করেন। সেটা কি ভাইয়া এই উপরের বর্ডারে যে রাউন্ড লিখবো? ওখানে না, নিচে আরো ভুলে একটা গেছি। প্রপার্টি নেন বর্ডার রেডিয়াস নামে। এখানে না, হোভারে নিলে তো হোভার করার পরে হবে, আগে হবে না। তো এই জন্য উপরে নিতে হবে এটা। হ্যাঁ, বর্ডার রেডিয়াসের মাঝে স্পেস হবে না, ওখানে ইয়ে হবে ওই হাইফেন। বর্ডার রেডিয়াস এখন কত পিক্সেল দিবেন দেন। আচ্ছা, ওর উপর হোভার করেন তো দেখি কি অবস্থা করছেন। ঠিক আছে, বুঝতে পারছি আপনি পারবেন। এবার ইয়ে করেন, স্ক্রিনশটটা স্টপ দেন আপাতত। আর অন্য সবার কি কাজ করা হয়েছে? সবাই একটু অ্যান্সার করেন, আছেন আপনারা? হ্যালো, সবাই কি এই পিসি অন করে রেখে কোথাও চলে গেছে নাকি? না ভাই আছে। আপনাদের চ্যাট হয়েছে? বক্সে কেউ একজন আসি ভাই, এটাকে জয় ভাই। ঠিক আছে, আর আর দুইজন কোথায়?
জি ভাইয়া আছি। আচ্ছা, রেসপন্স করেন না কেন? আচ্ছা, এই নয়েজ আসতেছে কোথা থেকে? ঠকর ঠকর আওয়াজ আসে কোথা থেকে? এখন সবাই মিউট। আচ্ছা, আমি এবার আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন। এই কাজগুলো কিন্তু আমি করতে দিব, এটা যে অবহেলা করেন না, হোমওয়ার্কে কিন্তু থাকবে এগুলো। এবার আমি কি করব, এই স্টাইলগুলো এগুলো এভাবে আছে থাক, এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন একটা কাজ করি, একটা ডিভ নেই। আচ্ছা, ডিভ না নিয়ে একেবারে এই চনটাই নেই, নিয়ে এখানে হ্যালো, লিখি। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ডিভ কেন নেওয়া হয়, মানে এই জিনিসটা আমি ক্লিয়ার না। কি নেওয়া হয়? ডিভ? ডিভ, হ্যাঁ। আমি কি করলাম, এখানে এই যে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিয়ে এই ক্লাসটাকে ধরে কাজ করতে পারতেছি। আবার এই ডিভের মধ্যে আমি অনেকগুলো ট্যাগ নিয়ে কাজ করতে পারি, তখন আমি যখন এই ক্লাস ধরে কাজ করব তখন ওই সবগুলো ট্যাগ একটা সেকশনের মধ্যে থাকতেছে, সবগুলো ট্যাগ নিয়ে সে কাজ করবে, অপারেশন করবে। আর আন্ডারে অনেকগুলো ট্যাগ থাকবে। বুঝতে আচ্ছা, পারছেন? এই জন্য ডিভ। ওকে, মানে প্যারাগ্রাফ বা হেডিং এই কারণে কি ইউজ করা হয় না? প্যারাগ্রাফ হেডিং আমরা এখানে মানে ইউজ ওই করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমরা এই ডিভ ইউজ করলাম যাতে এখানে একটা ক্লাস দিয়ে আমরা একে স্টাইল দিতে পারি। আচ্ছা ভাইয়া, এই জিনিসটা হেডিং বা প্যারাগ্রাফের ভিতরে হবে না? হ্যাঁ হবে। আমি যেমন দেখেন এখন এই যে H1 কে স্টাইল দিয়ে দিয়ে করব, এখন দেখেন এখানে কি করব, H1 টা সিলেক্ট করি, সিলেক্ট করে একে প্যাডিং দেই 40 পিক্সেল। এর যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করা যেতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার দিলেও আমরা এখানে কালার দিতে পারবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি করলাম, রেড। এটাকে মার্জিন যদি অটো করি, আচ্ছা এটা হবে না, টেক্সট অ্যালাইনটা সেন্টার করতেছি। আর প্যাডিংটা আরেকটু বাড়াই দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন সবাই, আচ্ছা এটা কি হোভারে গেছে নাকি এই রেড হয়ে আছে কালার? এবার দেখেন এই যে একটা বাটন লেখাটা, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছি, এত কিভাবে করলাম এটা তো বুঝতে পারছেন সবাই, তাই তো? এতটুকু কিভাবে করছি এটা বুঝতে পারছেন না সবাই? হ্যালো, একটু আরেকবার দেখা দেন। আমি প্রথমে কি কি করছি, এখানে একটা H1 নিছি, নেয়ার পরে কিচ্ছু না, জাস্ট এখানে এসে H1 কে ধরছি, ধরে বলছি প্যাডিং হও 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হও রেড, টেক্সট অ্যালাইন হও সেন্টার, এটা সেন্টারে আসার জন্য, আর কালার হও সাদা। এগুলো সবকিছু আগে দেখানো হয়েছে, জি ভাই, ওকে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আপনি
আপনি যে টেক্সট অ্যালাইন ইউজ করে এটাকে সেন্টারে নিয়ে আসলেন, এটা কি শুধুমাত্র প্যাডিং দিয়ে সেন্টারে আনা যেত না? প্যাডিং দিয়ে যদি সেন্টার আনেন সেই ক্ষেত্রে আবার গন্ডগোল লেগে যাবে, কোড মারামারি লেগে যাবে একজন আরেকজনের সাথে। ধরেন এটা যখন ছোট হবে তখন কোন দিকে প্যাডিং বেশি হবে, এদিকে কম বেশি হয়ে যাবে, এগুলো নিয়ে সমস্যা আছে। আপনি এখানে সেন্টার ইউজ করতে পারেন, অথবা এই সিএসএস দিয়ে করতে চাইলে এখানে এসে লিখবেন টেক্সট অ্যালাইন সেন্টার। সিএসএস দিয়ে সেন্টার করার সিস্টেম হচ্ছে এইটা। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এতটুকু করলেন। এবার দেখেন এর ব্যাকগ্রাউন্ডটা আছে কি এক কালার, পুরোটা রেড। কিন্তু কালারের আরো একটা মোড আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কি সবাই বোঝেন? জি ভাইয়া বুঝি। আচ্ছা, যদি কেউ না বোঝেন তাদের ভাইয়া তার জন্য ভাই বুঝি না ভাই, একটু বলেন। গ্রেডিয়েন্টটা বোঝানোর জন্য আমি একটু ওয়ার্ডে আসতেছি। ওয়ার্ডে এসে এখানে যদি কোনো শেপ নেই, সাপোজ একটা শেপ নিলাম, নিয়ে এটার একটা কালার দিচ্ছি, সাপোজ রেডই দিলাম, দেখেন এক কালার। কিন্তু এটাকে আমি যদি গ্রেডিয়েন্ট করি তাহলে কি হয় দেখেন, আমি ফরম্যাট শেপে আসতেছি, এসে এখান থেকে ফিল, গ্রেডিয়েন্ট ফিল, এখান থেকে আসলে কি হচ্ছে দেখেন তো, এখানে পরিবর্তনটা কোথায়? দেখেন এখানে ভাই এক এটা তো কালার, একটা শ্যাডো শ্যাডো একটু মতন। এখানে এক ব্লার কালার, ধরনের হয়ে এখানে গেছে। আরেক কালার, এখানে এক কালার, এখানে আরেক কালার, মানে একই শেপের মধ্যে একাধিক কালার এখানে দেওয়া যাবে। এখান থেকে চাইলে আপনি অন্য কালার দিয়ে দিতে পারেন। দেখেন আমি দিচ্ছি, ফটোশপের মতো ইয়ে সিস্টেম। একই শেপের মধ্যে একাধিক কালার। তারপরে এটা আছে রিডায়াল অবস্থায়, এখানে যদি লিনিয়ার করে দেই দেখেন কেমন হচ্ছে। গ্রেডিয়েন্টের বিষয়টা বুঝতে পারছেন? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একই শেপের মধ্যে বা একটাই জিনিসের মধ্যে একাধিক কালার থাকবে, একটা এলিমেন্টের মধ্যে একাধিক কালার থাকবে, এই এই হয়তো বা গোল হয়ে অথবা কোনাকুনি ভাবে একাধিক কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই কাজটা আমরা এইচটিএমএল এ করতে চাচ্ছি। এখানে এইদিকে এক কালার থাকলো, এদিকে আরেক কালার থাকলো, এভাবে করতে চাচ্ছি। এটা কি করে করব দেখেন তো। আমরা এটার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে, এখানে যে রেড লেখা আছে এটাকে তুলে দিয়ে আমি করব, লিখবো এখানে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বানান মনে হচ্ছে ভুল হচ্ছে। এরপরে এইখানে বলে দিব দেখি কাজ করে নাকি, করে নাই। আমরা যদি গুগলে এসে গ্রেডিয়েন্ট সিএসএস লিখি, সরি সিসি লিখছি, সিএসএস লিখি, এরপরে যদি W3 স্কুলে ঢুকি দেখি এখানে এরা কিভাবে করছে। সরি, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট এইভাবে হবে। লিনিয়ার অথবা রিডায়াল এটা উল্লেখ করে দিতে হবে। লিনিয়ার মানে হচ্ছে কোনাকুনি ভাবে, আর রিডায়াল মানে হচ্ছে কোল ভাবে কালারটা হবে। তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড রেখে আরেকবার রিলোড দিয়ে নেই, এরপরে সেখানে লিখি লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেখেন এবার গ্রেডিয়েন্টটা কাজ করতেছে, করছে। জি ভাইয়া। আমি যদি চাই এখানে আরো কালার অ্যাড করতে পারি। সাপোজ এখানে কি দিছি, রেড দিছি, কমা দিয়ে গ্রিন, এই জন্য উপরে রেড নিচে গ্রিন। এরপরে আমি যদি এখানে দেই, কমা দিয়ে আবার দেই যে ব্লু, দেখেন রেড গ্রিন ব্লু আসছে। এরপরে দিলাম হচ্ছে অ্যাকোয়া দেই, না টমেটো দেই, দেখেন কতগুলো কালার হয়েছে দেখতে পাইছেন? জি ভাইয়া।
আচ্ছা, এইখানে যদি আমি রিডায়াল লিখি তাহলে আসলে এখানে রিডায়ালের ব্যবস্থা আছে কিনা আমি একটু দেখে নেই। লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ রিডায়ালও হবে। তার জন্য এখানে বলে দিতে হবে শুধুমাত্র যে এটা লিনিয়ার না, এটা রিডায়াল। এই যে এখানে গ্রেডিয়েন্টের আগে বলে দিতে হবে এখানে রিডায়াল। যখন এটা দিব তখন দেখেন আসলে কি পরিবর্তনটা হচ্ছে। রিলোড দিলে বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রিডায়াল গ্রেডিয়েন্ট। এখন আমি আবারও লিনিয়ার করতেছি। জিনিসটা দেখেন এটা উপর থেকে নিচের দিকে হয়েছে। এখন আমি যদি এখানে বলে দেই যে টু আর আই জি এইচ টি রাইট, দেন কমা দেই, তাহলে দেখেন এটা রাইট সাইড থেকে নিচ্ছে। এখানে যদি লেফট বলে দেই তাহলে লেফট সাইড থেকে নেবে। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। দেখেন এবার লেফট টু রাইট গ্রেডিয়েন্ট হয়েছে। তাহলে আমরা উপর থেকে নিচ পর্যন্ত শিখলাম, লেফট টু রাইট, রাইট টু লেফট, এগুলোও শিখলাম। এবার কোনাকুনিটা ওইটা আমরা পরে দেখবো, ওইটারও অ্যাডভান্স লেভেলের। তো আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে একটা ধারণা পেলাম। সবাই করতে পারবেন গ্রেডিয়েন্ট? ইনশাল্লাহ। এতটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা। নিয়েছেন? জি ভাইয়া, ভাইয়া বিদ্যুৎ না থাকায় আমি তখন ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, এইমাত্র আসলো। এর জন্য কাহের আবার কণ্ঠ শোনা যাচ্ছে না। যদি আমার ওয়াইফাইটা আসে আমি ভিডিওটা আপ দিয়ে দিব, তখন আপনারা এই জিনিসগুলো দেখে নিন। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছেন সবাই? জি ভাইয়া নিস। জি ভাই। হ্যাঁ ভাইয়া নিয়েছি। এইবার যেটা করব আমি সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, এই গ্রেডিয়েন্ট না দিয়ে এবার আমরা ব্যবহার করব ইমেজ। ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি আমরা। আমরা এখানে নরমালি HTML এ এসে img ট্যাগ দিয়ে সোর্সের মধ্যে ইমেজটা ধরে দিলে ইমেজটা আসতো। কিন্তু হতো কি, আমি সাপোজ এখানে একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, বাড়ানোর পর এখানে একটা ইমেজ নেই। যদি এখানে একটা ইমেজ নেই, আমি একটা ইমেজ নিয়ে আসি। অফলাইন ইমেজ নেন ভাই। অফলাইনে এখন কোথায় কি ডাউনলোড করা আছে অত তো মনে নাই। এখান থেকে একটা নিয়ে নেই। সাপোজ এটা নিলাম। নেয়ার পরে আমি যদি এখন এখানে সোর্সের মধ্যে এটা দেই তাহলে কি হয় দেখেন, ইমেজটা নিচে আসছে। আসলে গ্রেডিয়েন্টটা সরাই দিছি বলে ওটা চলে গেছে, কিন্তু এই লেখাটা আছে উপরে, ইমেজটা আছে নিচে। কিন্তু আমি চাচ্ছি এই ইমেজের উপরে লিখব। তো যখন আমি ইমেজের উপরে লিখতে চাইবো তখন আমার এইভাবে ইমেজটা নেওয়া যাবে না। এইভাবে না নিয়ে করতে হবে কি, আমার যে লেখা আছে এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সেট করে দিতে হবে। তো ওইটা আমরা করব CSS দিয়ে। এটা করছিলাম HTML দিয়ে, এখন আমরা করব CSS দিয়ে। এই যে H1 এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করব। তো এটার জন্য আমরা কি করব, H1 কে এখানে সিলেক্ট করা আছে, এর মধ্যে বলছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, নিয়ে বলছি URL। ইমেজের URL অফলাইন হোক আর অনলাইন হোক এখানে আমরা বসাই দেব। এখানে দুটো কোলন দেব, সিঙ্গেল কোলন না, এটাকে হচ্ছে কি বলে, কোটেশন, সিঙ্গেল কোট দিয়ে এর মধ্যে আমি ইমেজের লিংকটা দিয়ে দিলাম। এবার যদি একটা সেভ দিয়ে এখানে এসে যদি একটা রিলোড দেই তাহলে দেখব এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট হয়েছে। কিন্তু একটা বিষয় হয়েছে এখানে, যে
ইমেজটা যেহেতু ছোট তো বারবার রিপিট হয়েছে। তো এটা ঠিক করার জন্য আমরা ওখানে যাব, আবারও গিয়ে এখানে একটা ইন্টার দিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তাহলে হবে কি, আমার টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে, এর মধ্যে হারায় যাচ্ছে। সাপোজ আমি ব্ল্যাক করলাম। এখন দেখেন একটাই ইমেজ বড় হয়ে, হাইট উইডথ হয়তো কাটা পড়ছে কিন্তু বড় হয়ে একটা হয়ে গেছে। এখানে ইমেজের বাম পাশে অনেক সাদা আছে, এই ইমেজটা বাদ দিয়ে অন্য একটা ইমেজ নিয়ে আসি। তো ডাউনলোড হয় কেন? আচ্ছা ডাউনলোড হোক, সমস্যা নাই। এটাকে কাট করে আমি আমার প্রজেক্ট ফাইলে নিয়ে যাই। প্রজেক্ট 3 এখানে রাখলাম, নাম দিলাম এ। এখন যদি এটাকে আমি এখানে বলে দেই যে ইউআরএল এর মধ্যে এ ডট জেপিজি, কাজ কেন করছে না? না করছে। দেখেন এইবার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কাজ করছে। আমি যখন ব্যাকগ্রাউন্ড সাইজটা করে দিছি কভার, তখন এই পুরোটাকে কভার করছে আর নিচের অংশটুকু কাটা পড়ে গেছে। তো আমি এটার এখন হাইটটা ভাই আর ওটাকে একটু বাড়াই, তাহলে বোঝা যাবে। হাইটটা আর একটু বাড়াই। এটা তো আমি প্যাডিং দিয়েছি, তো প্যাডিংটাই বাড়াই। আচ্ছা প্যাডিং না দিয়ে এখানে দিই হাইট। যখন আমি হাইট ব্যবহার করলাম তখন দেখেন এটার হাইট নিয়ে নিচ্ছে এভাবে। এখন আমি স্ক্রলিং এর দরকার, এই জন্য আমি নিচে কিছু টেক্সট অ্যাড করে নিই যাতে এটাকে আমি স্ক্রল করতে পারি। একটা জিনিস দেখাতে হবে এভাবে। এখানে কিছু টেক্সট নিয়ে নিই। সাপোজ আমি H1 এর মধ্যে নিলাম ও শিট, সবগুলোতে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাপ্লাই হয়ে গেছে, কারণ আমি এখানে H1 কে দিয়েছি ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করে নেই। ক্লাসের নাম দিচ্ছি ব্যাক। এখানে H1 না দিয়ে এখানে বলতেছি ডট ব্যাক। কি করতেছি বুঝতে পারছেন আপনারা? এখন দেখেন কি হলো, আমি এখানে স্ক্রল করতে পারছি। যখন স্ক্রল করছি তখন দেখেন ইমেজটা এই বাটনের সাথে উঠে চলে যাচ্ছে। ইমেজটা উঠে চলে যাচ্ছে। তো আমরা এটাকে ফিক্সড করে দেই। এটাকে যদি এখন করে দেই ব্যাকগ্রাউন্ড এইটা মেবি হবে পজিশন।
অ্যানিমেশন না, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা যখন আমি ফিক্সড করব তখন কি হবে দেখেন, আমি যখন স্ক্রল করব ইমেজটা ওইখানে ফিক্সড, ইমেজ ফিক্সড, কিন্তু এইটা মনে হচ্ছে যে একটা জানালার মতো উপরে উঠে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সবাই দেখতে জি পাচ্ছেন? ভাই দেখা যাচ্ছে। জি ভাই। শাটারের মতো। আচ্ছা, আমি চাইছিলাম আজকে একবারে নেভিগেশন বারটাও দেখাই দেব, কিন্তু এটা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, তো অত দূর না যাই। থাক ভাই, এতটুকু থাক। আজকে তাহলে আরেকটা জিনিস দেখাই, একটা পতাকা তৈরি করে দেখাই এই HTML CSS দিয়ে। এটা তো বুঝতে পারলেন ব্যাকগ্রাউন্ড কিভাবে ফিক্সড করতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করতে হয়, সেটাকে পুরো স্ক্রিনে নিয়ে আসতে হয় কিভাবে, হাইটটা কিভাবে দিতে হয়, এর মাঝে টেক্সট কিভাবে লিখতে হয়, এগুলো তো বুঝতে পারছেন। জি ভাই বুঝলাম। স্ক্রিনশট নিয়ে নেন। ওয়েট, আমি একটু জুম আউট করি, তাহলে কোডগুলো পুরোটা আসবে, আর এগুলো তুলে দেই। নেন স্ক্রিনশট নেন। নিয়েছেন? জি ভাই নিস। আচ্ছা, এইবারে আসি, বাংলাদেশের পতাকা তৈরি করব HTML CSS দিয়ে উইদাউট ব্যাকগ্রাউন্ড ইমেজ। আগে থেকে কেউ জানেন এটা? পারবেন? না ভাই পারবো না। চিন্তা করিনি ভাই আগে। আচ্ছা, এখন এটা করার পেন্সিল জন্য ছাড়া আমরা প্রথমে একটা ডিভ নিব, ডিভের নাম দিব, ক্লাস দিব স্কয়ার। আচ্ছা, এসকিউ দিলাম। এর মধ্যে আরেকটা ডিভ থাকবে, এর নাম হবে, ক্লাস হবে সার্কেল। আচ্ছা, সি দিলাম। আপনারা এইভাবে শর্টকাট ইউজ করবেন না, এই যে এইভাবে লিখবেন, নিজে টাইপ করে এগুলো লিখবেন যে ডিভ স্কয়ার, এর মধ্যে ক্লাস দিবেন স্কয়ার, আর এটা হবে সার্কেল। এখানে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে সার্কেলটা মূলত থাকে স্কয়ারের মধ্যেই, পতাকার যে চারকোনা সবুজ অংশ তার মাঝে থাকে গোল অংশটুকু। তো এই জন্য আমরা করলাম কি, এই ডিপটাকে, স্কয়ার ডিপটাকে বানাবো সবুজ, আর এই সি ডিপটাকে বানাবো হচ্ছে গোল। এই জন্য এটা এর মাঝখানে নিলাম, এই ডিপ, দুইটা ডিপের মাঝখানে নিলাম একে। বুঝতে পারছেন? এইবার আসি ইয়েতে, সিএসএস এ। সুন্দর মতন ডট এস কিউ দিয়ে ধরলাম স্কয়ারকে, একে বলবো হাইট, হাইট হয়ে যাও 500 পিক্সেল, না এটাতেই 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড হয়ে যাও গ্রিন। তাহলে কি হবে বলেন তো? পুরোটুকুই সবুজ। আচ্ছা, এখন আমি এখানে বলবো উইথ, হাইট দিয়েছি, উইথটা অটো পুরোটা নিয়ে নিছে, তো আমি এখানে উইথটাও বলে দেবো যে WIDTH, উইথটা নাও 500 পিক্সেল। এবার যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো যে উইথটা কমে গেছে, 500 পিক্সেল হয়ে গেছে। এখন কি করব, ডিপটা, সার্কেলের ডিপটা আছে কার মধ্যে, এই স্কয়ার ডিপের মাঝখানে। তো আমরা এবার এই সি ক্লাসটাকে ধরবো, ডট সি সিলেক্ট করে ধরলাম। ধরার পরে একে বলবো তোমার হাইট হও 100 পিক্সেল।
ব্যাকগ্রাউন্ড কালার হও রেড। এখন একটা রিলোড দিয়ে দেখি কি হয়। আমরা দেখতেছি হাইটটা দিয়েছি কিন্তু উইডথ দেই নাই, তাই পুরোটা উইডথ নিয়ে নিছে। তো আমরা এখানে কি করব, উইডথ দিব, লো আইটিটিএইচ উইডথ দিব 100 পিক্সেল, দুইটা সমান। এইটা দেওয়ার পরে 100 বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি 200, এটাও 200। এখন আপনারা আমাকে কেউ একজন বলেন যে এই যে চার কোণাটাকে আমি যদি গোল করতে চাই তাহলে কি করব আমি? আপনাদের এর আগে নামে যেটা হয়তো দেবে মনে রাউন্ড থাকবে যে কিছুক্ষণ আগে আমি আপনাদের বর্ডার রেডিউস করাইছিলাম, ওইটার মাধ্যমে হ্যাঁ কোণাগুলো হ্যাঁ জি ভাই রাউন্ডেড করা যায়। ওইটার মাধ্যমে কি করা যায়, কোণাগুলো রাউন্ডেড করা যায়। তো আমি এখন ব্যবহার করব বর্ডার রেডিউস। যেহেতু এটাও 200 পিক্সেল, এটাও 200 পিক্সেল, তার মানে আমি যদি বর্ডার রেডিউস 50% করে দেই, তার মানে এটা পুরোপুরি গোল হয়ে যাবে। তো আমি এখানে দেই বর্ডার রেডিউস 50%, মানে অর্ধেক, যেহেতু স্কয়ার আছে অর্ধেক যদি রেডিউস করে দিই তাহলে এটা গোল হয়ে যাবে পুরোপুরি। আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো গোল হয়ে গেছে, কিন্তু আমার এটা শুনতে একবারে ভালো গা লাগছে। ঘেঁষে আছে, এটা তো থাকবে মাঝখানে, পতাকার তো এটা ওখানে থাকে না। তো এইটার জন্য আমরা কি করব, প্রথমত এইটা আছে কার মধ্যে, এই সবুজটার মধ্যে আছে এইটা, তার মানে সেন্টার এইটুকু করতে হবে। হচ্ছে এর এরিয়া। তো এর মধ্যে আমি যদি বলি মার্জিন অটো, এখানে তো মার্জিন প্যাডিং এর কাজ আমরা জানি, এখানে যদি আমি বলে দিই মার্জিন অটো, তাহলে এই দুই দিক থেকে অটোমেটিক ধরে নেবে মার্জিন। আমি ওখানে যাই, কোডে গিয়ে এখানে বলে দেই মার্জিন অটো। এটা বললে কি হয় দেখেন, যদি রিলোড দেই দেখেন এই দুই দিক থেকে অটোমেটিক মার্জিনটা ধরে নিয়েছে, মাঝে চলে আসছে। এখন উপর থেকে তো নিচে নামে নাই, এটার জন্য আমরা কি করতে পারি? কেউ একটু বলেন আমাকে, উপর থেকে তো নিচে নামলো না, এটার জন্য আমরা কি করতে পারি? প্যাডিং দেওয়া লাগবে। প্যাডিং না, আমি যদি প্যাডিং দেই তাহলে হবে কি, এর মধ্যে থেকে ছাড়বে, এর মধ্যে থেকে যখন ছাড়বে তখন এই সবুজটা বড় হয়ে যাবে অনেক। আমরা দেব মার্জিন, আর আপনি প্যাডিং দিয়েও দেখবেন কি হয়, প্যাডিং দিয়ে দেখবেন কি হয়। আমি দেব মার্জিন টপ, মার্জিন টপ সাপোজ 50 পিক্সেল দিলাম। এখন এখানে এসে যদি রিলোড দেই, সরি আমি কিসের মার্জিন টপ দিলাম, সার্কেলেরই তো দিলাম, তারপরও ওইটার সহ ধরতেছে আচ্ছা ভাইয়া, এখানে সেন্টার অ্যালাইন ইউজ করা যাবে না? না। সেন্টার করলে এটা, সেন্টার করলে যা হবে এদিক এদিক থেকে সেন্টার হবে, কিন্তু উপর নিচ থেকে সেন্টার হবে না। এখন ভার্টিক্যাল অ্যালাইনটা ইউজ করা যেতে পারে, দেখি ভার্টিক্যাল অ্যালাইন, দেখি এটা কাজ করা যায় কিনা। মেবি কাজ করবে না, এটা করবে না। আমরা এক কাজ করি, এটা তুলে দেই, দিয়ে প্যাডিংটা দিয়ে দেখি, এটা দিয়ে হবে সম্ভবত, প্যাডিং টপ। না, প্যাডিংও দেওয়া যাবে না।
আমরা এটা ইন্সপেক্ট করে একটু দেখি কি হচ্ছে এখানে। ফায়ারবাগ ইউজ করা নাই? এইটাতেও হচ্ছে না। আচ্ছা, আরেকটা কাজ করে দেখা যেতে পারে, ডিসপ্লেটা ইনলাইন ব্লক করে। এখানেও এইবার মেবি কাজ করবে। আমি যখন এই যে মার্জিন প্যাডিংটা কাজ করতেছে না, ডিসপ্লেটা ইনলাইন ব্লক করলাম, এরপরে মার্জিন টপ দেওয়া আছে 20 পিক্সেল, এটাকে যদি করে দেই 50 পিক্সেল, নামতেছে। এবার দেব মার্জিন লেফট, মার্জিন লেফট, এটা করে দেই 200 পিক্সেল। এই ইন্সপেক্ট এলিমেন্টের কাজটা আপনাদের নেক্সট দিনে দেখাই দেওয়া হবে। এইখান থেকে আমরা লাইভে কাজ করতে পারি। এই কাজটা আমি পরের দিনে দেখাই দিব। এটা এতটুকু থাক। ওকে ভাইয়া। টপটা হবে এতটুকু, মানে 50 পিক্সেল আর 140 পিক্সেল। 50, এখানে হবে 140। এবার যদি একটা রিলোড দেই, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন পতাকাটা সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। দেখা যাচ্ছে কথাটা একটু উড়ানো যাবে। পতাকা উড়াবেন? ভাইয়া একটা সার্কেলকে মার্জিন থেকে নামাতে এত কষ্ট আমাদের দ্বারা হবে কিনা আল্লাহ জানে। না না, এটা সময় ক্ষেত্রে এরকম করে, তবে মার্জিন অটো দিলে ডানে বাম থেকে সরে যায়, আবার মার্জিন টপ দিলে ডিসপ্লে ইনলাইন আপনাদের নাও দিতে হতে পারে। আমার যেমন ডিসপ্লে ইনলাইন ছাড়া কাজ করলো না, আপনাদের এটা নাও হতে পারে। আপনাদের এমন হতে পারে যে ডিসপ্লে ইনলাইন ছাড়াই আপনারা মার্জিন টপ দিলেন, কাজ করে গেল। আপনারা এইভাবে বিভিন্নভাবে টেস্ট করে করে দেখবেন কোনটা দিয়ে কি হয়, কি কাজ করে। আর এই যে পতাকা তৈরির কাজ, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড করার কাজ, এই কাজগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো এগুলো একটু ভালো করে দেখে নেন, এটার একটা স্ক্রিনশট নেন। এবার দিচ্ছি। নিয়েছেন? আজকে ব্রেক টাইমও দেওয়া ওকে। হয়নি। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক কি দিব? আপনারা একটা কাজ করবেন, আমি যে বাটন তৈরি করা দেখালাম, যে বিভিন্ন হোভার স্টাইল দিয়ে বিভিন্ন কালারের কম্বিনেশন করে এরকম 5টা বাটন তৈরি করবেন পাশাপাশি। এরকম পাশাপাশি 5টা বাটন থাকবে, তার নিচে থাকবে এই পতাকা, আর তার নিচে থাকবে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপর একটা হেডিং, হেডিং এর মধ্যে আপনার নাম থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। বুঝলাম না, আরেকবার বলেন।
সর্বপ্রথম 5টা বাটন থাকবে পাশাপাশি, 5টা। এক একটা বাটনে এক এক রকম স্টাইল দিবেন, এক এক রকম হোভার করবেন। আমার যেমন এই যে বর্ডার দেওয়া ছিল, বর্ডার রেডিয়াস দেওয়া ছিল, বিভিন্ন কালার দিয়ে এভাবে বিভিন্ন স্টাইলে 5টা বাটন তৈরি করবেন। তার নিচের লাইনে থাকবে এই পতাকাটা তৈরি করবেন। তার নিচের লাইনে করবেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন, নিয়ে তার উপরে একটা হেডিং দিবেন, হেডিং এর মধ্যে আপনার নাম লিখবেন। আর স্ক্রল করলে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেমন ফিক্সড ছিল, নড়াচড়া করতেছিল না, এরকম ফিক্সড থাকতে হবে। সবাই ক্লিয়ার? ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এইভাবে কাজ করে আপনারা রাতের মধ্যে অন্তত যাতে ক্লাসের আগে সবাই ফেসবুক গ্রুপে আপডেট দিবেন। ক্লাসের আগে বলতে এত সময় দেওয়া যাবে না, আপনারা রাতের মধ্যেই করে ফেলবেন, করে ফেসবুক গ্রুপে আপলোড দিবেন কোড সহ। কোডেরও স্ক্রিনশট দিবেন ওখানে, কিন্তু কোডগুলো আগে দিবেন না, আগে এই আউটপুটের ইমেজটা দিবেন, আউটপুটের স্ক্রিনশটটা দিবেন, দেওয়ার পরে কোডগুলোর স্ক্রিনশটগুলো ওখানে আপলোড করবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, 2টা 3টার মধ্যে দিলে হবে না রাত? হ্যাঁ হ্যাঁ, এতে সমস্যা নেই, আপনারা সকাল ভোরেও দিলে সমস্যা নাই, কিন্তু ক্লাস শুরুর কমপক্ষে 1 ঘন্টা আগে শেষ করবেন সব দিয়ে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন অ্যাসাইনমেন্ট কি? জি ভাইয়া। আর এখন পর্যন্ত যা যা হ্যাঁ ভাইয়া। দেখানো হলো, এতে কি কারো কোনো সমস্যা আছে? কারো কোনো বুঝতে সমস্যা? ভাইয়া আজকে ক্লাসে ভিডিওটা একটু আগে দিয়েন ভাইয়া, আমি ক্লাস অনেকক্ষণ মিস করছি। আজকের ক্লাসের প্রবলেমগুলো প্র্যাকটিস ভিডিওটা, করতে গেলে বোঝা যাবে। আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিতে চেষ্টা করব, তারপরও আপনারা হচ্ছে প্রয়োজনে একে অপরের হেল্প নেবেন। হেল্প নিয়ে নিয়ে যদি কোথাও বেঁধে যান কাজ করতে গিয়ে, একে অপরের হেল্প নেবেন, নিয়ে কাজগুলো কমপ্লিট করবেন। আর আমার যদি ওয়াইফাইটা আসে তাহলে অবশ্যই ভিডিওটা আমি দিয়ে দিব। আমি এখন মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি, সো এই অবস্থায় এত বড় ভিডিও দেওয়া মনে করেন যে একরকম অসম্ভব। এখন সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে আবার। হ্যাঁ।